এতগুলো ফুল বাঁচিয়ে চল, তারপর তারপর যখন এক ফুল ভাঙবে তখন না হয়। তবে হ্যাঁ, তুই সকালে বিকেলে তার নাম স্মরণ করাটা রাখি। আমি যদি সেটা না পারি, পারবি রে, পারবি রে, পারবি রে। আচ্ছা অন্তত দিনের খাবার সবার আগে একবার একবার তার নাম স্মরণ করাটা রাখি। তাও যদি না পারি, তোর ছাড়া স্যার, এই যে নাটকটা আপনারা করছেন, কি বলবে এই প্রশ্ন? দেখুন, এখন আমরা অনেক আধুনিক নাট্য চর্চা করি, অনেক ভাবে ভাবি, কিন্তু এই যে আমাদের বাংলা নাটকের যিনি স্থপতি শ্রদ্ধেয় গিরিশচন্দ্র ঘোষ, তার জীবন নিয়ে কিন্তু আজকালকার অন্তত যারা নাট্যকর্মী, যারা নাটক শিখতে আসছে, তারা কিন্তু সত্যি, আমি তাদের সঙ্গে ইন্টারাক্ট করে দেখেছি, তারা অনেক কম জানে। কিন্তু স্থপতিকে বাদ দিয়ে তো একটা প্রাসাদ তৈরি করা যায় না। সুতরাং আমরা মনে করছি যে গিরিশবাবু এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে প্রভাব গিরিশবাবুর ওপর ছিলেন এবং লোকশিক্ষার জন্য গিরিশবাবু কি করেছিলেন, সেই রামকৃষ্ণের উন্মত্ত কালভৈরব গিরিশবাবু, তাকে নিয়ে কিছু কাজ করা দরকার। তাই আমরা এই কাজটাই আমরা করছি। একটা রাজনৈতিক প্রশ্ন করছি। হ্যাঁ, এর আগে যারা নাট্যকর্মী বা নাটক শিল্পী ছিল বা সাহিত্যকর্মী, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে একটা বয়কটের মতো অবস্থা করেছিল, তাদের কাজ দেওয়া হতো না, ইগনোর করা হতো, বয়কট করা হতো, তারা অন্য দলকে সমর্থন করলে। এই যে ব্যাপারটা, এই কালচারটা ধ্বংস হচ্ছে, কি বলবো? না, এটা তো একেবারেই অভিপ্রেত না। তার কারণ হচ্ছে শিল্পীর পরিচয় শিল্পী, সুতরাং তার তো অন্য কোনো পরিচয় হতে পারে না। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রত্যেকের কাজের সুযোগ থাকা উচিত। প্রত্যেকে, সে জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক রং নির্বিশেষে, প্রত্যেক শিল্পীর অধিকার আছে তার শিল্প। আমায় তোর পকর্ণ দে। করুণা তোমার ঠাকুর বেশ দিল, তোমাকেই আমার সকল দিল, আমার ইহকাল পরকাল সব তোমার পায়ে সমর্পণ করল। আজ থেকে আমার সব দায়িত্ব তোমার। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আজকে আপনাদের যে অনুষ্ঠান সম্পর্কে কি? আমাদের আজকে একটি নাটক টলিগঞ্জ সৃঞ্জয় থেকে মঞ্চস্থ হচ্ছে এখন। তো সেটা হচ্ছে এক উন্মত্ত কালভৈরব। নাট্য সম্রাট গিরিশ ঘোষের জীবনী অবলম্বনে এই নাটক। নটি বিনোদিনীকে তিনি কিভাবে একজন দাসীর থেকে একটা নাট্য সম্রাজ্ঞীতে তৈরি করেছিলেন, তার জীবন শৈলী, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এবং আপনারা জানেন যে নটিকে নিয়ে অনেক কিছু উত্থান পতন হয়েছে। তার নামে যখন আমরা এখন যে স্টার থিয়েটার, তার নামে তখন বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল। এই সমস্ত কিছু এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। অনেক দিনের রিহার্সালের পর আজকে তপন থিয়েটারে মঞ্চস্থ হচ্ছে। আমি রেগুলার নাটকই করি, আমি সিনেমা সিরিয়ালও করি, আপনারা জানেন। কিন্তু নাটকটা হচ্ছে আমার প্যাশন, আমাকে টানে। নাটক ছাড়া জীবন আমি চিন্তাই করতে পারি না। তো সেই জন্য যখন ভাস্কর দা, যিনি এই নাটকের নাট্যকার এবং নির্দেশক, তিনি যখন বললেন একটা ছোটই চরিত্র 3 কুড়ি দাসে, তো বললেন, যখন বোঝালেন, আমি বললাম ঠিক আছে, করব। যার জন্যই এই নাটকে আমার করা। এমনি আমি তো একটা নাটকের দলে আছি, করি, নিজের একটা নাটকের দল করি, সেখান থেকে প্রোডাকশন করি। এইটাই মানে নাটক হচ্ছে একটা শিল্প। আমরা যারা নাটকের সাথে যুক্ত আছি, নাটকে তো কিছু নাটক করে বেঁচে থাকা যায় না, কিন্তু নাটক ছাড়া বাঁচা যায় না। এটা আমি বারবার বলছি। এই শিল্পকে আমরা রেখেছি এখনো, যে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্যই আমাদের আজকে নাটক। আজকে অনেক ছেলে দেখুন সস্তার সিরিয়াল, ওটিটি এগুলোতে চলে যায়, কিন্তু আমরা যখন ঠিক আছে আমরা করি, কিন্তু আমাদের কাছে নাটক, আমি ব্যক্তিগতভাবে এই নাটক করার জন্য কিন্তু অনেক কিছু ছেড়েছি। অনেক বড় বড় সিরিয়াল, তখন নাটকের রিহার্সাল চলছে, নাটক হবে,
কিন্তু আমি নাটক ওই সিরিয়াল ছেড়ে দিলাম। এরকমও অনেক নাট্য ব্যক্তিত্ব আছে, তারা শুধু নাটকই করে কিন্তু অন্য কিছু ছেড়ে দেয়। কিন্তু এখন যেটা দেখছি আমি, যে নাটক যারা করে, আমরা তো দেশে বিদেশে বিখ্যাত, কলকাতা থেকে বেরিয়েও আমরা গ্রামাঞ্চলে নাটক করি, গুজরাট, দিল্লি, মুম্বাই, ওখানেও নাটক করি। কিন্তু একটা সিরিয়াল করে যে তার মুখটা যেহেতু টেলিভিশনের পর্দায় আসে, লোক খুব পরিচিত, তখন কিন্তু তারা খুব গ্রহণযোগ্য। কিন্তু আমরা যারা নাটকের শিল্পী, আমরা পড়াশোনা করি, প্রতিদিন প্রশিক্ষণ, রিহার্সাল, টাইমলি যাওয়া, নাটক যারা করে তাদের কিছু কিন্তু দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অনুশীলন আর একটা হচ্ছে অনুশাসন। এই দুটো আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো দেখি যে নাট্য ব্যক্তির থেকে অত বেশি লোকে ভাবে ঠিক আছে, এই নাটক করে এই ধরনের, মানে কিন্তু নাটকও দেখুন, আমাদের দেবশঙ্কর হালদার রয়েছেন, আমাদের বিপ্লব বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত রয়েছেন, বড় বড় ব্যক্তিত্ব, দেবেশ চট্টোপাধ্যায় রয়েছেন। তাদের তো করে আমরা নাটকের, তাদের প্রোডাকশন দেখি, নাটক দেখি। নাট্য শিল্পী হিসাবে তারা আমার বন্ধুবর্গীয়। দেখুন, এই যে রাজনৈতিকরণ হচ্ছে এখন, যে নাটকের শিল্পীদের নিয়ে, নাটক নিয়ে রাজনীতির জায়গায়, যার মানে প্রত্যেকের একটা নিজস্ব অধিকার আছে, যা যা সংগঠন করতেই পারি সেটা, সেখানে কোনো, কিন্তু নাটক যখন হয় তখন আমরা সব একই ছাদের তলায় এর নাটক দেখতে যায়, ওরা আমার নাটক দেখতে আছে, মানে হাজার হাজার লোক টিকিট কেটে আমাদের নাটক দেখে, ওখানেই তো আমাদের সবকিছু পাওয়া হয়ে যায়। যে মোদিরা উন্মত্ত করেছে সবে, গড়িয়াকে সাহস প্রদান মোড়ে, জ্ঞান ও জ্যোতি নির্বাণ সবার যে প্রভাবে তুমি চিন করি না। হ্যাঁ, তোমার অভিনয় আমি কালীকৃষ্ণ ঠাকুরের বাড়িতে ওই বিবাহ বিজ্ঞান নাটকে ঝিয়ের চরিত্রে দেখেছি। আমার মনে হয় তোমার উন্নতি হবে। আপনার শিক্ষায় আমি ঠিক পারবো। শোনো, তুমি একটা কাজ করো, তুমি আজ থেকে আমাদের দলে যোগ দাও। ভবিষ্যতে আমি দেখবো কিভাবে তোমার উন্নতি করানো যায়। তুমি রাজি তো? হ্যাঁ, তাহলে যাও, ওখানে গিয়ে দাও, যাও। নাটকের আপনারা নাট্যকর্মী, যে নাটক আজকে ব্যস্ত হচ্ছে সেই নাটক সম্পূর্ণ হচ্ছে। এই নাটকটার নাম এক উন্মত্ত কাল ভৈরব, যেটার লেখক ভাস্কর সেনগুপ্ত, পরিচালনাও তার, সঙ্গীত পরিচালনাও তার, অভিনেতাও বটে তিনি। এটা বলতে গেলে অ্যাকচুয়ালি গিরিশ ঘোষের কথা বলতে গেলে, বা নটি বিনোদিনীর কথা বলতে গেলে, গিরিশ ঘোষ আসে, আবার গিরিশ ঘোষের সঙ্গে নটি বিনোদিনী আসে, তার সাথে রামকৃষ্ণও আসে, তার সাথে আরেকটি লোক আসে, সেটি হচ্ছে যে চরিত্রটা আমি করছি সেটা হচ্ছে গুরুমুখ রায়। কারণ এই যে নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের কর্মকাণ্ডটা যেখানে মানে প্রযোজিত হয়, সেই থিয়েটারটির একটা সময়তে খুব ক্রাইসিস ছিল। এই গুরুমুখ রায় এসে স্টার থিয়েটার প্রতিষ্ঠা করেন। স্টার থিয়েটার প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে এরা যুক্ত হয় এবং এদেরকে নিয়ে পরবর্তীকালের সমস্ত প্রোডাকশন গুলো এরা করতে থাকে। এবং আজকে যে দিকপাল একটা বিষয়, একটা জারিক বলে উল্লেখ করা হয়, যে গিরিশ ঘোষের, তাকে নিয়েই মানে পুরো ব্যাপারটাকে নিয়েই আর কি গিরিশ ঘোষের সেই ইতিহাসটা এখানে তুলে ধরা হচ্ছে। এই হচ্ছে নাটকের মূল প্রতিপাদ্য। তার মধ্যে আরো অনেক ক্যারেক্টার আছে, এইগুলো হচ্ছে বিষয়। এটাই হচ্ছে আসল বিষয়। আমার নাম অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আমি প্রচুর সিরিয়াল করেছি, আমাকে দেখবেন 2013-তে বেস্ট কমেডি পেয়েছিলাম টাপুর টুপুর সিরিয়ালের মাধ্যমে। এখন সিরিয়ালও করছি, আবার থিয়েটারও করি, নিজস্ব দল আছে। এক সময়তে আমি নাট্য আননে ছিলাম, চন্দন সেন, শান্তিলাল মুখার্জি এদের সাথে।
এখন আমাদের নিজেদের দল আছে, তো সেই ভাবে এগিয়ে চলেছি। নাটকটা বাদ দিয়ে হয় না, মানে বেসটা হচ্ছে নাটক। যারা উম, সোজাসুজি পর্দায় বা সিরিয়ালে চলে আসেন, তারা অনেকগুলো টুকরো টাকরা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস করে আসেন, যেটা স্টেজ থেকে শেখা যায়, সেটা এমনি হয় না। আগামী দিনে নাটক নিয়ে মানে কি নাটক নিয়ে আমি তো সবসময় আমার ক্রিয়েটিভ মধ্যে আমি প্রতিবাদী নাটকগুলো করি, একটি মানে নারীবাদী নাটক করি। এর আগে আমি অশুভ বিবাহ করেছিলাম, চাইল্ড ম্যারেজ এগেনস্টের একটা অ্যাওয়ারনেস করেছিলাম। আর এই একুন সকাল সন্দেশখালী আর্যিকর নিয়ে করেছি। আগামী দিনেও একটা কিছু করার ইচ্ছা রয়েছে, এবং আমি তো ফ্রিল্যান্সার, আমি কোনোদিনই বসে থাকি না, 30টা দিনই আমার শো থাকে মাসে। তো এটার মধ্যে দিয়ে আমার জীবন চলছে। আর মাঝে মাঝে যখন কোনো ডিরেক্টর প্রডিউসার দয়া হয় আমাদের মতো শিল্পীদের, তখন আমরা একটু সিনেমা, তবে হ্যাঁ আমি বিখ্যাত বিখ্যাত বড় বড় ডিরেক্টরের কাছে কিন্তু ছবি করেছে। অন্তত আমার জীবনে 15-20টা ছবিতে আমি কাজ করেছি। রাজা সেন, অশোক বিশ্বনাথন, সৃজিত মন্ডল, সবার বড় বড় ডিরেক্টর, বম্বে ডিরেক্টরের কাছে। আমি রিসেন্টলি একটা ছবি করলাম, সেখানে আমি চন্দন রায় সান্যাল আমার কো স্টার ছিলেন। এই ঋতুপর্ণা সেনগুপ্তের একটা প্রোডাকশনে কাজ করে এলাম, বিশ্বজিৎ দাসের রোহিত রয় ছিল বম্বে। তো ওটা বাইরে বিদেশে শুটিং হয়েছে, সবাই মিলে হয়ে হয়ে করে গেলাম। এই ধরনের কিছু যখন বড় ক্যারেক্টার বা আমরা করতে পারবো এরকম ক্যারেক্টার আসে, আমি কাজ করি। একটা জিনিস বলছি, নাট্যশিল্পীরা সবকিছু করতে পারবে, সিনেমা সিরিয়াল, কিন্তু সিনেমা বা সিরিয়াল যারা করে তারা কিন্তু নাটক, তারা এসে বলে যে আরে বাবা তোমাদের মতো নাটকটা করতে পারি না আমরা। তার জন্য প্রচুর প্রশিক্ষণের দরকার হয়। সত্যি নাটক কিন্তু সবার দ্বারা, মানে আমার সামনেও যিনি বসে আছেন, মানে তাবড় তাবড়, আমরা বলছি আমরা যে অভিনয়টা করি আর 10 জন সেটা পারবে না। আমি নিজে এখানে দাঁড়িয়ে গর্বের সাথে বলছি, কেননা কেন পারবে না, আমরা সবসময় রিহার্সালের মধ্যে থাকি, প্রশিক্ষণ নিই। তো আমরা সেই জিনিসটাকে অ্যাডপ্ট করি এবং আমরা তৈরি হই, গড়ে 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 একটা বড় শিল্পীতে তৈরি। তো আমার যে গুরু রয়েছেন তাকে আমার অনেক শ্রদ্ধা, যে তিনি আমাকে এইভাবে তৈরি করেছেন। আমি দীর্ঘদিন ধরে চন্দন সেন গুরুর কাছে আমি নাটক করি, ওটা একটা ইনস্টিটিউশন। তিনি একটা অন্য সংগঠনের সাথে যুক্ত ঠিকই, তার জন্য অনেক কথা ওঠে, বাট ওটা ওনার রাজনৈতিক সংগঠন, আর ওটা একটা নাটকের ইনস্টিটিউশন, যেখানে আমি নাটকটা খুব ভালোভাবে শিখতে পারবো। আমি তো সেখানেই থাকবো, ওটাতে একটা মন্দিরের মতো। উনি তো কখনো আমাকে বলেননি যে ওনার রাজনৈতিক সংগঠনে আমাকে যেতে, কোনোদিন না। শুধু নাটক নিয়েই আমরা চর্চা করি। বিশ্বাস করো, এর মধ্যে আমি আমার বেঁচে থাকার ইন্ধন খুঁজে পাই।